অনেকটা দেরি হয়ে গেছে। আসুন না আজ থেকেই শুরু করি। আমরা ছেলের মারা একটা শপথ নিই। আমরা আমাদের ছেলেকে মান যোগ হুঁশ অর্থাৎ মানুষ করে তুলব। প্রতিবাদের আগুন যেন না নেভে, এটা আমি মন থেকে বলছি, যতক্ষণ না সঠিক বিচার ওই বাবা মা পাচ্ছে। একটা ভারাক্রান্ত মন নিয়ে আজকে সারাদিন কেটে গেল। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সেইভাবে কন্টেন্ট তৈরি করতে ইচ্ছেই করছে না। পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ বলবো না, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে সকলেরই কিন্তু মন ভারাক্রান্ত। নানাভাবে সকাল থেকে চেষ্টা করছি নিজেকে ভালো রাখার, কিন্তু সত্যি বলছি পারছি না। নিজের কাজে সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে ফিরে আসতে পারছি না। ঘটনাটা ঘটেছে 1 সপ্তাহ পেরিয়ে গেল। 9ই আগস্ট ঘটনাটা ঘটেছে। হয়তো একটু একটু করে খোলসা হচ্ছে ব্যাপারটা, জানি না। ভেতর থেকে না কি বলবো, মানে নিজের ওপরে নিজেরই একটা রাগ, হতাশা, অভিমান এইগুলো গ্রাস করছে। একবার ভেবেছি কিছু বলবো না, মুখ বন্ধ করে থাকবো, কিন্তু ভেতর থেকে কোথাও হতাশা, অভিমান, রাগ, ওই নেগেটিভ ফিলিংসগুলো না বারবার কুড়ে কুড়ে খাচ্ছে। মানে মনে হচ্ছে না, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এইভাবে চুপ করে থাকাটা উচিত নয়। আমি জানি আমার এমন কোনো দর্শক বন্ধু বা এমন কোনো চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, তবুও যে কয়েকজন আছে, কিছু মানুষ তো আমার ভিডিও দেখে, কিছু মানুষ তো আমার কথা শোনে, তাদের জন্য যদি একটু একটু করে আমরা সবাই এভাবে উদ্যোগ নিয়ে প্রতিবাদটাকে আরও জোরালো করে তুলতে পারি, সেই জন্যই আজকের ভিডিওতে বেশ কিছু কথা তো বলবোই, সঙ্গে তোমাদেরকে ওই রেকর্ডিং, মানে ওই গা শিউড়ে ওঠা রেকর্ডিংটা তোমাদের শুনতে বলবো। সবাই একবার শুনলে বুঝতে পারবে। আমার অলরেডি মানে গায়ের লোম কি বলবো, মানে কাটা দিয়ে উঠছে গা। সেদিন রাতে একটা মেয়ের সাথে কতটা নৃশংস ঘটনা ঘটেছে, মানে কতটা তাদেরকে পশু বলবো নাকি বলবো, মানুষ তো আমার আসছেই না, কারণ তারা মানুষের পর্যায়ে কখনোই পড়তে পারে না। তারা পশুও না, কারণ আমার মনে হয় না কোনো পশুকে এইভাবে মানে গন্ডারকে খায় বা এরকম একটা মানে মেরে ফেলে, এরকম একটা কাজ করে তার সঙ্গে আরও খারাপ কিছু, আমার মনে হয় না পশুর সাথেই আচরণটা করে। মানুষ কি করে করছে, মানে তারা কি মানুষ জানি না, ওরা মানুষ না, ওরা কি জানি না, ওদেরকে কোন শ্রেণীতে কোন পর্যায়ে ফেলা হবে কিচ্ছু জানি না। তবে বেশ কিছু কথা বলে আমি ওই রেকর্ডিংটা তোমাদেরকে শোনাবো। কেন শোনাবো? এমন অনেক মানুষ আছে, মানে অনেক মেয়ে আছে, প্রতিনিয়ত কোনো ঘটনা আমাদের সামনে আসছে, প্রকাশ পাচ্ছে, বেশিরভাগই কিন্তু চাপা পড়ে যায়। প্রকাশ পাওয়া তো দূরে থাক, সেই ঘটনাগুলো হয়তো আমাদের সামনেই আসে না, আমরা জানতেই পারি না। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বাইরের লোক, মানে যারা ওয়ার্কিং লেডি কাজ করছে, বাইরে যাতায়াত করতে হচ্ছে, রাতে ফিরতে হচ্ছে, কত যে এরকম ছোট বড় মুহূর্তের তারা সাক্ষী হয়ে থাকছে, মানে কত যে ঘটনা তাদের চোখের সামনে ঘটছে, তাদের নিজেদের সঙ্গে ঘটছে। তো এরকম অনেক ঘটনাই কিন্তু প্রতি মুহূর্তেই ঘটছে। জানি সবাইকে প্রোটেক্ট করা সরকারের পক্ষে সম্ভব না, তবুও আমি বলবো এইভাবেই প্রতিবাদ করতে করতে আমরা সকলে যদি এইভাবেই আমরা প্রতিবাদটা চালিয়ে যাই, হয়তো যেমন এই জিনিসটাও একটু একটু করে বাড়ছে, একসময় আগেও হয়েছে, আজও হচ্ছে, কিন্তু এতটা কি হতো এখন যেভাবে হচ্ছে? ঠিক আমার মনে হয় প্রতিবাদটা অতটাই যদি জোরালো হয়, তাহলে একটু একটু করে যদি ব্যাপারটা একটু একটু করে কমতে থাকে। তাই প্রতিবাদ চলবে এবং আমরা অবশ্যই এই প্রতিবাদ কিন্তু চালিয়ে যাব। আমরা সাধারণ মানুষরাই পারবো, আমার যেটা মনে হয়। তাই সেই সাধারণ মানুষদের মধ্যেই মনের জোর এবং একটা সাহস রাখতেই হবে। আমার আজকে তাই মনে হলো যে আমি আমার যে অল্প সংখ্যক দর্শক বন্ধু আছে, তাদের সঙ্গেই না হয় আমি আমার ব্যাপারটা শেয়ার করি, কিছুটা আমিও হয়তো হালকা হতে পারবো। এই ভারাক্রান্ত মন জানি না কবে মানে এই ভার কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো জানি না, তবে চেষ্টা তো করতেই পারি, তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। হ্যাঁ, তো বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অব্দি পেশেন্ট ডেকেছে, ঠিক আছে? রাত্রি 2টো। আচ্ছা, 2টো অব্দি পেশেন্ট ডেকেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে।
তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে, আচ্ছা বুঝতে পেরেছিস, তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টরস রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা। মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে। হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে, যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে বাথরুমের পাশেই, ঠিক আছে, মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টরস রুমে একটা ঘটনাটা ঘটেছে। ওই বডিটাকে ডক্টরস রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ও জুনিয়র সিনিয়র মিলে থাকে, এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে। তো কেউ কি শুনতে পায়নি? কেউ শুনতে পায়নি। ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভাইলেন্ট হয়, বুঝতে পেরেছিস। তারপরে আবার কি, যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না? তাই তো, তারা কেন আসছে না? তোমার ওই দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটের ডিউটি করছিলাম। আচ্ছা। আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল তো। আমার তো 3 দিন নাইট থাকে, 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট। বুধবার রাতে ঘটনাটা ঘটেছে, আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে, ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আরজি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ, ওর আমার তলাটা নেই, কিন্তু ওর থেকে ও থাকে 4 তলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার রুমটা, ঠিক আছে। কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আরজিগরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ, নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব, ইম্পসিবল, পুরোপুরি গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিল, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে হিসেব মতো যা বুঝছি, মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেয়েটা জড়িত। এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে 4জনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলতে। দেখ, বড় বড় কোম্পানিতেও তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয় তো। এখানেও সেরকম কিছু একটা হয়েছে। যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস। তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটা। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে। আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে। তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে। আজকেও কোর্টে গেছিল সবাই। তারপরে তোমার তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে। ওর এতটা ক্ষমতাই হয় না, ও অত রাত্রে কি করতে যাবে, অত রাত্রে ওখানে কি করতে যাবে। ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে, তো পেশেন্ট নিয়ে যখন গেছে, দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। এরকম কিছু নেই, তাও কিছু নয়, শুধু গেছে, দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে।
এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি তোর অনেক রকম, এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। বুঝতে পারলি এখানে বিশাল বড় একটা গেম চলছে। আর যে উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 একদম। আমি তোকে কি বললাম, শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তো পোস্ট করবে, তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না তোকে মার্ডার করে দেবে, মানে ওরকম টাইপের কিছু এরকমই টাইপের কিছু একটা ছিল। আইদার খুব রাফ মানে খুব রাগ, খুব মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল। শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, ওর ইউরিন, ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না। মানে একটা মৃত্যু কতটা, মানে এইটা মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে। বুঝতে পেরেছিস? মানে কি বলতো, যদি ধরা পড়ে না উচিত, মানে যারা এটার সঙ্গে দায়ী না। আর এই যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে। মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পার্ম বেরিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট 150 গ্রাম স্পার্ম, মানে বুঝতে পারছিস? নট এ ক্যালকুলেটেড, মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে রেপ। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আর আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, তার কাজের জায়গাতেই সেফ নয়। শোন দেখ, বড় বড় কোম্পানিতে কি হয়, রুমের ভেতরে এগুলো হয়, মানে ধর রুমের ভেতরে হলো, যেমন কল সেন্টারে হয়, নাইট শিফটে হয়, এইগুলো একসেপ্টেবল। বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া মতো একটা, হ্যাঁ আরজিকর বলে না, যে কোনো হাসপাতালে কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু ঠিক আছে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে। তুই জানিস না, মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম ভাইলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, তাই কি না? সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দিয়েছে, সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে। আর তুই জানিস না, দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে। ও যেদিনকে মরেছে ঠিক তারপরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে, মানে বডি বার করো আর পোড়াও, 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা। তবে তুই ভাব, যে মানুষটাকে এত হতবিক্ষত ভাবে মেরেছে, তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো? নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে, ধরা পড়েছে, ফাঁসি হয়েছে কি জেল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট তোর কি বলে এনকাউন্টার করতে? মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে, একদম স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে। আর আমরা সেটা মানবো না, আমরা সেটা হতেই দেবো না। তাতে যদি চাকরি মানে আরজিকরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি, সিল করে দেওয়া হোক, আরজিকর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে। এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে। এবার তুই একটা কথা বল, যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না, আমরা কিছু মানতে পারছি না, 7 দিন ধরে বার করতে পারছে না, তাহলে সেটা 2-3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না? তাই কি না? তারপরে দেখ, পিডব্লিউডি একটা লো পোস্টের মানুষ, মানে যারা ভাঙচুর করে, মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে। এবার পিডব্লিউডির নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে। ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে। অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ার্ডটাকে ভাঙতে হলো? সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো। কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে? একটাই কারণ, যে মেয়েটি মারা গেছে ঠিক আছে, কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে, এত বেশি রেপ করে, বা বেশি ওকে মেরেছে, তার কি কোনো প্রতিবাদ নেই?
তুই কোথায় সেভ পাবি তুই আমাকে বল। তুই ধর চাকরি ছেড়ে আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই, প্রাইভেটও তো তাই একই অবস্থা। একদম একদম প্রাইভেটও একই অবস্থা। তুই কোনো চায়ের দোকান খুলে বসবি, অনার্সশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে, হাজার ছেলেরা টিজ করে, তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমি খুব সাবধানে থাকিস রে, আর খুব বলবো না, সাবধানে থাকিস। হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই। কি বলবো বল, কিছু বলার নেই। দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে, সোজা কথা। একদম তাই কিনা বল, বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো, ঠিক আছে? সেই মেন্টালিটিও নেই, হ্যাঁ যদিও থাকে মেন্টালিটিও নেই। হ্যাঁ এবার বুঝিতে খাবে। এবার একটা কথা তুই বল, চাকরিটা কোথায় গিয়ে করবো তুই একটা বল, কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল? ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাড়িতে ঢুকে 7টার মধ্যে ঢুকে যাও, দিদিকে তো ধরো অনেক রাত অব্দি 9টা 9:30 10টা অব্দি ল্যাবে থাকতেই হয় না। এবার তুই কি করবি বল, কি করবি বলো তো? এখন কিছু করার আছে? দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে, ছেলে আছে মেয়ে আছে, তুই কাকে বারণ করবি, তুই কাকে বিশ্বাস করছিস বল? তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে, তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি? না একদমই। আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবি বল। এবার তুই বল খাবারটা যে খাবি, তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বললো কি একটু একটু খা, যেমন আমরা শেয়ারে হয় স্কুলে, যেটা আমাদের হয়, যেটা হয় স্বাভাবিক, এটা সবার এটা তো স্বাভাবিক। তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ, কি আমাকে বল? আজকেও তো তাই আমাদের দেখ না 11টা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস করে সব শ্যামবাজারে একতা হবে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি শুরু হলো, কি হবে জানি না। ঠিক আছে গো, টাটা। হ্যাঁ চল টাটা। রেকর্ডিংটা তোমাদের শোনালাম, তোমরা শুনলে। সবশেষে একটা কথাই বলবো, আমরা সবসময় বলি এই ড্রেসটা মানে মেয়েদের ক্ষেত্রে, এটা পরো না, এভাবে চলো না, এভাবে কথা বলো না, এদিকে যেও না, রাত হলে বাড়িতে ঢুকে পড়ো, বেশি রাতে বাড়ির থেকে বেরিও না। না, এখন থেকে আমরা এটা আর বলবো না। আমাদের সন্তানদের তাদেরকে সবসময় এমন কোনো শিক্ষা দেব যে যদি একটু হাতটা উঠে যায়, পেটটা বেরিয়ে আসে, তাহলে সন্তানকে বলতে শেখাবো যে পারলে একজন মহিলাকে রেসপেক্ট করো, সম্মান করো। তুমি পরিষ্কার তাকে বলো যে তোমার ড্রেসটা এরকম লাগছে, বা একটু তুমি ঠিক করে বসো বা ঠিক করে পড়ো, কিন্তু সেটা কখনোই সুযোগ হিসেবে কাজে লাগিও না। যেমন ছোট থেকেই শেখাবো মহিলাদের সম্মান করা, তেমন ছোট থেকেই শেখাতে হবে গুড টাচ ব্যাড টাচ। শুধু যে মেয়েদের সাথে খারাপ ঘটনা ঘটে তা কিন্তু না, বহু ছেলেদের সাথেও ঘটছে। আগে কারোর সেরকম সাহসী হয়নি এসে বাবা মাকে বলবে, এখন আমাদের এটাই সবার প্রথম কাজ যে বাবা মাকে বলো, সবটা বলো, এবং প্রত্যেকটি মা বাবার সেই বিষয়গুলিকে সুন্দর করে সন্তানদের কাছে পরিষ্কার করে উপস্থাপনা করা, এটা ভীষণ দরকার। উপস্থাপন করা ভীষণভাবে এটা দরকার। তো জানি না আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকলো কিনা, কিছু কথা বলতে গিয়ে ভুল বলেছি কিনা, বেশি বলে ফেলেছি কিনা, কিচ্ছু জানি না। আসলে সত্যি কথা বলতে কতটা বলা উচিত কতটা বলা উচিত না এই সমস্তের ঊর্ধ্বে আছে, এই সমস্তের থেকে একদম বাইরে আছে। মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছে, মানসিক দিক থেকে বিপর্যস্ত। তাই সবাইকেই বলবো যে কোনো ভুল ত্রুটি কিছু থেকে থাকলে ক্ষমা করে দিও।